রাফায় হামলার মাত্রা বাড়িয়েই চলেছে ইসরায়েল। নিরাপদ আশ্রয়ের খোঁজে ফিলিস্তিনিরা। মানবাধিকার লঙ্ঘনে মার্কিন অস্ত্রের ব্যবহার নিয়ে প্রশ্ন। ফিলিস্তিনকে পূর্ণ সদস্য পদ দেওয়ার পক্ষে জাতিসংঘে বিল পাশ, বিপক্ষে অবস্থান যুক্তরাষ্ট্র সহ 9 দেশের। ক্ষোভে সনদ ছিঁড়লেন ইসরায়েলি প্রতিনিধি। পাল্টাপাল্টি হামলার জেরে নতুন করে উত্তেজনা ইউক্রেনের রণক্ষেত্রে। খার্কিভে রুশ বাহিনীর অগ্রযাত্রায় রুখে দিল কিয়েভের সেনারা। শিরোনামগুলো শুনছিলেন, নুসরাত বৃষ্টির সাথে আছি। গাজার সীমান্ত শহর রাফায় ইসরায়েলি বাহিনীর তাণ্ডব চলছে। রাতভর টানা বোমাবর্ষণের পর দিনেও অভিযান চলছে। পাল্টা জবাব দিচ্ছে হামাসও। বার্তা সংস্থা ওয়াফা জানিয়েছে, রাফা সিটি ঘিরে রেখেছে ইসরায়েলি সেনাবাহিনী। আজ জুয়াইদা আর জাবালিয়া ক্যাম্পে বোমাবর্ষণে প্রাণ গেছে অন্তত 10 ফিলিস্তিনির। জাবালিয়া ক্যাম্পে নিহতদের মধ্যে একজন স্থানীয় সাংবাদিকও রয়েছেন। মৃত্যু হয়েছে ওই সাংবাদিকের সন্তানেরও। আল জানাইনা এলাকায় প্রাণহানি ঘটেছে। বিমান হামলা চালানো হয়েছে গাজা সিটি বেইত লাহিয়াতেও। গাজার মধ্যাঞ্চলে 20 জনের প্রাণ গেছে, যাদের মধ্যে 8 জন শিশু। পাল্টা হামলা চালাচ্ছে হামাসও। থার্মোবারিক বোমা, গ্রেনেড, অ্যান্টি পার্সোনেল রকেট দিয়ে আক্রমণ করা হচ্ছে। শুক্রবার রাফার পূর্ব দিকে ইসরায়েলি বহরকে লক্ষ্য করে অন্তত 18টি হামলা চালিয়েছে সশস্ত্র সংগঠনটি। ইসরায়েলের হামলা থেকে প্রাণ বাঁচাতে নিরাপদ আশ্রয়ের খোঁজে ছুটছেন রাফার বাসিন্দারা। এ পর্যন্ত অঞ্চলটি থেকে 3 লাখের বেশি মানুষ পালিয়েছে বলে ইসরায়েল জানিয়েছে, যাদের বেশিরভাগই অবস্থান নিয়েছে আল মাওয়াসি আশ্রয় শিবিরে। আন্তর্জাতিক চাপকে বুড়ো আঙুল দেখিয়ে শনিবারও নতুন করে ফিলিস্তিনিদের রাফা অঞ্চল খালি করার নির্দেশ দেয় তেল আবিব। শরণার্থীদের ফোনে পাঠানো SMS আর প্লেন থেকে ফেলা লিফলেটে হুমকি দেওয়া হচ্ছে। প্রাণ ভয়ে আবারও অনিশ্চয়তার পথে রাফায় আশ্রয় নেওয়া ফিলিস্তিনিরা। এদিকে ত্রাণ সহায়তা পাঠানোর সবচেয়ে গুরুত্বপূর্ণ ক্রসিংটি বন্ধ থাকায় ব্যাহত হচ্ছে জরুরি খাদ্য, ত্রাণ, জ্বালানি সরবরাহ। ইসরায়েলের আগ্রাসনের জেরে মিশরীয় সীমান্তবর্তী রাফায় আশ্রয় নিয়েছে গাজার 15 লাখ মানুষ। তারা আমাদেরকে বলেছিল এই অঞ্চলটি নিরাপদ। এখন এখানেই গোলাবর্ষণ করছে ইসরায়েল। আর কোনো উপায় নেই, অন্যদের মতো আমাদেরও পালিয়ে যেতে হবে। পরিস্থিতি খুবই ভয়াবহ। রকেট আর গোলার শব্দে রাতে ঘুমোতে পারিনি। এখানে আর কোনো মানুষ নেই, সবাই পালিয়ে গেছে। গাজা উপত্যকায় একটি স্কুলে হামলা চালাতে গিয়ে বোমা বিস্ফোরিত হয়ে 4 ইসরায়েলি সেনার মৃত্যু হয়েছে। এ ঘটনায় অপর এক সেনা সদস্য গুরুতর আহত হয়েছে। শুক্রবার গাজার জৈতান এলাকায় ঘটনা ঘটে। নিহতরা হল ইতাই লিভনি, ইউসুফ দাসা, এরমিয়াস মেকুরিয়াও ও ড্যানিয়েল লেভি। 4 জনই নাহাল ব্রিগেডের আওতায় ছিল এবং মূলত তারা একটি স্কুলে হামলা চালাতে গিয়েছিলেন। সেখান থেকেই আগে থেকে পেতে রাখা বোমার বিস্ফোরণে ইসরায়েলি সেনাদের প্রাণ যায়। স্কুলটিতে হামাস সদস্যরা অবস্থান করছে এমন তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান চালায় ইসরায়েলি বাহিনী। যুক্তরাষ্ট্রের দেয়া অস্ত্র দিয়ে গাজায় আন্তর্জাতিক মানবাধিকার আইন লঙ্ঘন করে থাকতে পারে ইসরায়েল। খোদ মার্কিন পররাষ্ট্র দফতরের প্রতিবেদনে এই সম্ভাবনার কথা এসেছে। তবে কংগ্রেসে উত্থাপিত রিপোর্টে তেল আবিবের বিরুদ্ধে স্পষ্ট কোনো অভিযোগ করা হয়নি। বিশ্লেষকদের অভিযোগ, প্রতিবেদনে অনেক ফাঁকফোকর রয়েছে। তেল আবিবে অস্ত্র সরবরাহ অব্যাহত রাখতেই পাশ কাটিয়ে যাওয়া হয়েছে মানবাধিকার লঙ্ঘনের তথ্য প্রমাণ। কংগ্রেসে আইন প্রণেতাদের চাপের মুখে মার্কিন অস্ত্র সহায়তা সংক্রান্ত একটি প্রতিবেদন তৈরির নির্দেশ দিয়েছিলেন প্রেসিডেন্ট জো বাইডেন। যুক্তরাষ্ট্র সামরিক সহায়তা দেয় এমন 7টি দেশে অস্ত্র ব্যবহারে মানবাধিকার আইন লঙ্ঘন করা হচ্ছে কিনা সে বিষয়টি নিশ্চিত করতে বলা হয়। শুক্রবার কংগ্রেসের 46 পৃষ্ঠার একটি প্রতিবেদন তুলে ধরে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র বিভাগ, যেখানে গাজায় মানবাধিকার লঙ্ঘনে মার্কিন অস্ত্র ব্যবহার নিয়ে ধারণার কথা বলা হলেও কোনো কিছুই স্পষ্ট করা হয়নি। দাবি করা হয়, যুদ্ধের কারণে ঠিক কোথায় কিভাবে অস্ত্র ব্যবহার করা হচ্ছে তা নির্দিষ্ট করে জানানো সম্ভব হয়নি। এ বিষয়ে আরও তদন্ত প্রয়োজন বলে দাবি করা হয়। মার্কিন পররাষ্ট্র দফতরের প্রতিবেদনে তথ্য উপাত্ত প্রকাশের ক্ষেত্রে সংযত ও কৌশলী ভাষা ব্যবহার করা হয়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা।
আমার মনে হয় প্রতিবেদনটি অনেক দিক থেকে স্ববিরোধী। যৌক্তিকভাবে কোনো সমাধান আসেনি। আন্তর্জাতিক আইন লঙ্ঘনের ধারণার কথা বললেও সরাসরি কিছু উল্লেখ করা হয়নি। গাজায় ইসরায়েল মানবিক সহায়তা প্রবেশ সীমিত করার কথা বললেও একই সাথে আবার দাবি করেছে মার্কিন সহায়তা প্রবেশ বাধাগ্রস্ত হয়নি। আমার মনে হয় ইসরায়েল অস্ত্র সরবরাহ অব্যাহত রাখতে এমন পদক্ষেপ। অনেক বিশ্লেষকই মনে করছেন রাজনৈতিক চাপে তৈরি করা হয়েছে এমন অস্পষ্ট প্রতিবেদন। ইসরায়েলে অস্ত্র সরবরাহ নিরবচ্ছিন্ন রাখাই আসলে বাইডেন প্রশাসনের লক্ষ্য, এমন মন্তব্য করেন কেউ কেউ। এটা এনজিও, সংবাদ সংস্থা বা একাডেমিক কোনো প্রতিবেদন নয়। যুক্তরাষ্ট্রের সরকারের তৈরি রিপোর্ট, যাদের ব্যাপক তহবিল সমৃদ্ধ শক্তিশালী গোয়েন্দা ইউনিট রয়েছে। ইচ্ছা থাকলেই এই ফাঁকফোকরগুলো পূরণ করতে পারত তারা। গাজায় বিমান হামলা বা বোমাবর্ষণে কাদের অস্ত্র বেশি ব্যবহার করা হয় চেষ্টা করলেই তা বের করা অসম্ভব ছিল না। চীন, সুদান, ইয়েমেনের অস্ত্র নিয়ে তারা তথ্য সমৃদ্ধ বহু প্রতিবেদনের আগে তৈরি করেছে। সম্প্রতি রাফায় অভিযানকে কেন্দ্র করে সামনে আসে যুক্তরাষ্ট্র ইসরায়েল টানাপোড়েনের বিষয়টি। গত সপ্তাহেই তেল আবিবে শক্তিশালী বোমার দুটি বড় চালান স্থগিত করার সিদ্ধান্ত জানায় পেন্টাগন। ডরথি তাস্ট্রিন, যমুনা নিউজ। গাজা ইসরায়েলের আগ্রাসন বন্ধের দাবিতে প্রতিবাদ বিক্ষোভে উত্তাল বিভিন্ন দেশ। শুক্রবার আন্দোলনকারীদের জনস্রোত তৈরি হয় ইয়েমেনে। রাজধানী সানায় হুতির নেতৃত্বে রাজপথে নামে হাজার হাজার মানুষ যোগ দেন হুতি নেতৃত্বাধীন সরকারের প্রধানমন্ত্রী আব্দুল আহি বিন হাবতুর। গাজাবাসীর সাথে একাত্মতা জানিয়ে অবিলম্বে ইসরায়েলি হামলা বন্ধের দাবি তিনি জানিয়েছেন। গাজায় আগ্রাসন বন্ধের দাবিতে বিশাল প্রতিবাদ সমাবেশ হয়েছে পাকিস্তানেও। রাজধানী ইসলামাবাদে বিক্ষোভে যোগ দেয় শত শত মানুষ। ইসরায়েলে যুক্তরাষ্ট্রের অস্ত্র সরবরাহের প্রতিবাদও জানায় বিক্ষুব্ধরা। মার্কিন দূতাবাসের দিকে যাওয়ার চেষ্টা করলে পুলিশ বাধা দেয়, দুপক্ষের সংঘর্ষ হয়। গাজায় ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে ব্যাপক বিক্ষোভ হয়েছে জর্ডানেও। ফিলিস্তিনের পতাকা হাতে যুক্তরাষ্ট্র বিরোধী স্লোগান দেয় বিক্ষোভকারীরা। জাতিসংঘের পূর্ণ সদস্য পদের দাবিদার হিসেবে ফিলিস্তিনকে স্বীকৃতি দেয়া প্রস্তাব পাশ হলো স্বীকৃতি দিয়ে সাধারণ পরিষদে, এবং পাশাপাশি নিরাপত্তা পরিষদকে এই সিদ্ধান্ত পুনর্বিবেচনার সুপারিশ করা হয়েছে। 193 সদস্যের মধ্যে 143টি দেশ ফিলিস্তিনকে জাতিসংঘের পূর্ণ সদস্য করার পক্ষে রায় দেয়। এর বিপক্ষে ভোট দেয় যুক্তরাষ্ট্র, ইসরায়েল সহ 9 দেশ। প্রত্যাশা সাধারণ পরিষদের এই পদক্ষেপ ফিলিস্তিন এবং ইসরায়েলের সংকট সমাধানে কার্যকর ভূমিকা রাখবে। জাতিসংঘে ফিলিস্তিনের পূর্ণ সদস্যপদ ইস্যুতে দেয়া প্রস্তাবের ওপর ভোটাভুটি হয় শুক্রবার। সাধারণ পরিষদের 193টি সদস্য দেশের 143টি প্রস্তাবের পক্ষে ভোট দেয়, আর বিপক্ষে ভোট দেয় যুক্তরাষ্ট্র, ইসরায়েল সহ 9টি দেশ। ভোটদানে বিরত ছিল 25টি দেশ। In favor 143. সাধারণ পরিষদের এই ভোটের মধ্য দিয়ে অবশ্য জাতিসংঘে পূর্ণ সদস্যপদ পাবে না ফিলিস্তিন। তবে ফিলিস্তিনকে জাতিসংঘে যুক্ত করার পক্ষে এটি একটি বৈশ্বিক স্বীকৃতি হিসেবে কাজ করবে। ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতির ক্ষেত্রে থাকবে ভূমিকা। গাজাকে ধ্বংস করে দেওয়া হয়েছে, হত্যা করা হয়েছে হাজার হাজার মানুষকে, সেখানে চলছে দুর্ভিক্ষ। সেই অন্ধকার মুহূর্তে আপনারা আমাদের পাশে দাঁড়িয়েছেন। আপনাদের দেশ ন্যায় বিচার, শান্তি ও স্বাধীনতার পক্ষে দাঁড়িয়েছে। সাধারণ পরিষদের এই সিদ্ধান্তে সমর্থনকারী দেশগুলো উচ্ছ্বাসের আশাবাদ জানালেও ক্ষুব্ধ প্রতিক্রিয়া আসে বিরোধিতাকারী দেশগুলোর পক্ষ থেকে। সাধারণ পরিষদে যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে তাতে ইরানের পূর্ণ সমর্থন রয়েছে। ফিলিস্তিনিদের অধিকার আদায়ে এটি প্রথম ধাপ, যদিও পরবর্তী পদক্ষেপগুলো খুবই কঠিন। জাতিসংঘের সদস্যপদ পাওয়ার জন্য ফিলিস্তিন প্রতিশ্রুতিবদ্ধ। আরও আগেই এই মর্যাদার দাবিদার ফিলিস্তিন। আমরা ফিলিস্তিন রাষ্ট্রমর্যাদার বিরুদ্ধে নই। যুক্তরাষ্ট্র মনে করে 2 রাষ্ট্রভিত্তিক পন্থাই সংকট সমাধানের একমাত্র পথ। পাল্টাপাল্টি হামলার জেরে নতুন করে উত্তেজনা ছড়িয়েছে ইউক্রেনের রণক্ষেত্রে। শুক্রবার খার্কিভে ব্যাপক লড়াই হয় দুপক্ষের মধ্যে, এবং কিয়েভের দাবি অঞ্চলটিতে রুশ বাহিনীর অগ্রযাত্রা রুখে দিয়েছে তারা। বিশ্লেষকরা বলছেন পশ্চিমা অস্ত্র সহায়তাকে ঘিরেই যুদ্ধের মাত্রা বেড়েছে, এবং অস্ত্র হাতে পেলে শক্ত হবে ইউক্রেনের অবস্থান। তাই সামরিক সহায়তা ইউক্রেনে পৌঁছানোর আগেই লড়াইয়ের ময়দানে এগিয়ে যেতে চাইছে রাশিয়া। 800 দিন পেরোল রাশিয়া ইউক্রেন যুদ্ধের, কিন্তু এতদিনেও নেই সংঘাত বন্ধের কোনো লক্ষণ। বরং ইউক্রেনের আরও নতুন নতুন অঞ্চল দখলের চেষ্টা করছে রাশিয়া।
শুক্রবারও খার্কিভে বড় ধরনের অভিযান চালিয়েছে রাশিয়া। সাজোয়া যান, ট্যাঙ্ক নিয়ে ঘিরে ফেলে চারপাশ। তবে ইউক্রেনের তুমুল প্রতিরোধে বাধ্য হয় পিছু হটতে। এরই মধ্যে খার্কিভে অতিরিক্ত সেনা মোতায়েনের ঘোষণা দিয়েছে ইউক্রেন। অঞ্চলটিতে রাশিয়ার স্থলাভিযানের পর এক ভিডিও বার্তায় প্রেসিডেন্ট জেলেনস্কি পাল্টা হুমকি দেন, সীমান্তে জোরালো হামলা চালাবে ইউক্রেনের সেনাবাহিনী। আমাদের মনোযোগ এখন খার্কিভে। ওই অঞ্চলে নিজেদের শক্তি বৃদ্ধির দিকে মনোযোগ দেওয়া হচ্ছে। রাষ্ট্রীয় সীমানা এবং পুরো ফ্রন্ট লাইনে শক্ত প্রতিরোধ গড়ে তুলেছি আমরা। একের পর এক হামলায় শেষ করা হবে দখলদারদের। নিশ্চিত করা হবে যে রাশিয়ার প্রতিটি আক্রমণ ব্যর্থ হয়। এখন শুধু অস্ত্রগুলোর অপেক্ষা। প্রতিরোধের পাশাপাশি গেল কয়েকদিনে আক্রমণাত্মকও হয়ে উঠেছে ইউক্রেন। শুক্রবারও দখলকৃত লুহান্স্ক শহরে বিমান হামলা চালিয়েছে ইউক্রেন। প্রাণ গেছে ৩ জনের। বিশ্লেষকদের মত, যুক্তরাষ্ট্রের অস্ত্র সহায়তার ঘোষণায় বাড়িয়েছে ইউক্রেনের সাহস। সম্প্রতি ইউক্রেনকে নতুন করে আরও $৪,০০০ কোটি অস্ত্র সহায়তা প্রদানের ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। গেল কয়েক সপ্তাহে রুশ হামলা জোরদারের পেছনেও মার্কিন সহায়তার ভূমিকা দেখছেন বিশ্লেষকরা। তাদের মতে, মার্কিন সহায়তা হাতে এলে ইউক্রেনের শক্তি বাড়বে তা খুব ভালো করেই জানা আছে রুশ প্রশাসনের। তাই অস্ত্র কিয়েভে পৌঁছার আগেই যুদ্ধে নিজেদের অবস্থান আরও শক্ত করতে চাইছে ক্রেমলিন। আগামী 2 মাসের মধ্যে আরও বাড়তে পারে রুশ হামলার তীব্রতা, শঙ্কা ইউক্রেনের পদাতিক বাহিনীর। ইফাতারা খন্দকার, যমুনা নিউজ। রাশিয়ার দূরপাল্লার ড্রোন হামলা চালিয়ে রেকর্ড গড়ল ইউক্রেন। প্রায় ১,৫০০ কিলোমিটার দূরে রাশিয়ার অন্যতম বড় একটি তেল শোধনাগার লক্ষ্য করে এই হামলা চালানো হয়। এতে কেউ হতাহত না হলেও শোধনাগারটি ক্ষতিগ্রস্ত হয়। তবে রাশিয়ার দাবি দ্রুতই আগুন নিভিয়ে ফেলায় তেমন কোনো ক্ষতি হয়নি এবং কাজ পুরোদমে চলছে। মস্কো সামরিক ও জ্বালানি স্থাপনাগুলোকে টার্গেট করে হামলার হুঁশিয়ারি কিয়েভের। 2 বছরের বেশি সময় ধরে ইউক্রেনেই সীমাবদ্ধ ছিল যুদ্ধ। প্রতিরোধ গড়ে তুলতে ব্যস্ত ছিল কিয়েভ বাহিনী। মাঝে মাঝে রাশিয়ায় হামলা চালালেও তা খুব একটা আতঙ্ক ছড়াতে পারেনি। এবার প্রতিরোধের জানান দিচ্ছে জেলেনস্কি বাহিনী। প্রথমবারের মতো দূরপাল্লার ড্রোন নিক্ষেপ করে নিজেদের শক্তিমত্তার জানান দিয়েছে ইউক্রেন। রাশিয়ার বাশকিরিয়া অঞ্চলে একটি জ্বালানি তেল শোধনাগারে চালানো হয় হামলা। বৃহস্পতিবার রাশিয়ার অভ্যন্তরে 1500 কিলোমিটার পথ পাড়ি দিয়ে বাশকিরিয়া অঞ্চলের একটি তেল শোধনাগারে আঘাত হানে ইউক্রেনের ড্রোন। এতে হতাহতের কোনো খবর পাওয়া না গেলেও আংশিক ক্ষতিগ্রস্ত হয় তেল শোধনাগারটি। তবে এর কার্যক্রম অব্যাহত আছে বলে জানিয়েছে অঞ্চলটির গভর্নর। যুদ্ধ শুরুর পর থেকেই রাশিয়ায় এটিই সর্বোচ্চ পাল্লার হামলা বলে জানিয়েছে কিয়েভের ইন্টেলিজেন্স সার্ভিস। একই দিনে রাশিয়ার ক্রাসনোদার অঞ্চলে একটি তেলের ডিপোতেও হামলা চালানো হয়, যেখানে ক্ষতিগ্রস্ত হয় কয়েকটি মজুত ট্যাঙ্ক। পরদিন আবারও রাশিয়ার কালুগা অঞ্চলের আরেকটি তেল শোধনাগারে ড্রোন ছোড়া হয়। এসব হামলাতেও কেউ হতাহত হয়নি। তবে জ্বালানি স্থাপনা দুটি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে রাশিয়ার ইমার্জেন্সি সার্ভিস। যুদ্ধ শুরুর পর থেকে তেল স্থাপনাগুলোতে এমন হামলায় প্রায় 15% তেল পরিশোধন ক্ষমতা হারিয়েছে রাশিয়া, দাবি ন্যাটোর। অনিক রহমান, যমুনা নিউজ। রাশিয়ার সেন্ট পিটার্সবার্গের বাস দুর্ঘটনায় অন্তত 7 জন নিহত হয়েছেন। সিসিটিভির ফুটেজে দেখা যায় যাত্রীবাহী বাসটি মোড় ঘোরার সময় কয়েকটি গাড়িকে ধাক্কা দেয়। এরপরে সেতু থেকে সেটি নদীতে পড়ে যায়। এরপরে বাসটি ডুবে যায়। এ ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন। দুর্ঘটনার পরপরই উদ্ধার কাজ শুরু করে কর্তৃপক্ষ। তবে তার আগে পানিতে ডুবে ওই আরোহীদের মৃত্যু হয়। দুর্ঘটনার কারণ জানতে তদন্ত চলছে। কারাগার থেকে বেরিয়ে বিশাল শোডাউন করলেন ভারতের আম আদমি পার্টির নেতা অরবিন্দ কেজরিওয়াল। শুক্রবার রাতে রাজধানী দিল্লিতে ছাদ খোলা গাড়ি নিয়ে শোভাযাত্রায় অংশ নেন। নীল হলুদ দলীয় পতাকা নিয়ে হাজার হাজার সমর্থক যোগ দেন। কেজরিওয়ালের সাথে স্লোগানে মুখরিত হয় রাজপথ। স্বৈরাচারের হাত থেকে দেশকে রক্ষায় জনগণকে ঐক্যবদ্ধ হয়ে এগিয়ে আসার আহ্বান জানান আম আদমি নেতা। আর 1.5 মাসের বেশি সময় কারাগারে থাকার পর শুক্রবার অন্তর্বর্তী জামিনেই ছাড়া পান কেজরিওয়াল। সুযোগ দেওয়া হয় নির্বাচনী প্রচারণায় অংশ নেয়ার। আগামী 1 জুন লোকসভা নির্বাচন শেষ হলে পরের দিনই তিহার জেলে ফেরত যেতে হবে কেজরিওয়ালকে। দিল্লির 7 লোকসভা কেন্দ্রের ভোট গ্রহণ 25 মে, আর 1 জুন অনুষ্ঠিত হবে পাঞ্জাবের ভোট। গত 21 মার্চ দুর্নীতি মামলায় কেজরিওয়ালকে গ্রেফতার করে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা ডি এবং তার মুক্তির খবরেই আতশবাজি ও মিষ্টি বিতরণ করে সমর্থকরা। ভয়াবহ বন্যায় বিপর্যস্ত ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় প্রদেশ রিও গ্রান্দে দে সুল। প্রাণহানির সংখ্যা 126 ছাড়িয়েছে।
এখনও 1.5 শতাধিক মানুষ নিখোঁজ এবং বাস্তুহারা 3.5 লাখ। এর মধ্যে আরও বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে দেশটির আবহাওয়া অধিদপ্তর। আশঙ্কা, প্রদেশের রাজধানী এবং আশপাশের শহরে পানির স্তর আরও বাড়তে পারে। এদিকে বন্যার কারণে বন্ধ পানি নিষ্কাশন ব্যবস্থা, নিরাপদ সুপেয় পানির সংকট দেখা দিয়েছে। আফগানিস্তানের উত্তরাঞ্চলে টানা বৃষ্টিতে সৃষ্টি আকস্মিক বন্যায় কমপক্ষে 60 জনের মৃত্যু হয়েছে। ভূমিধসে শতাধিক মানুষ আহত হয়েছেন। কর্তৃপক্ষ জানিয়েছে কয়েকদিন ধরেই বাগলান প্রদেশে বৃষ্টি হচ্ছে। এতে প্রদেশটির 5 জেলায় ভয়াবহ বন্যা দেখা দেয়। বন্যার পানির তোড়ে এবং ভূমিধসে অনেকেই নিখোঁজ রয়েছেন। আশঙ্কা নিহতের সংখ্যা আরও বাড়তে পারে। প্রায় 2000 স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে। ভয়াবহ বন্যার পানিতে তলিয়ে যাচ্ছে প্রদেশটির ঘরবাড়ি, বহু মানুষ পানিবন্দী। এপ্রিলের মাঝামাঝি থেকে এ পর্যন্ত বন্যায় অন্তত শতাধিক মানুষ দেশটিতে প্রাণ হারিয়েছেন। ইউরোপের আকাশে দেখা গেল মেরুপ্রভার অপরূপ সৌন্দর্য। কয়েক ঘন্টা ধরে চলে রং বেরঙের আলোর খেলা। জার্মানি, সুইজারল্যান্ড, সুইডেন, ব্রিটেনে রাতের আকাশে ধরা পড়ে গোলাপি, সবুজ, নীল সহ বর্ণিল আলোকছটা। মূলত সৌরঝড়কে কেন্দ্র করে দেখা মেলে অরোরা বোরেলিস বা নর্দার্ন লাইটসের। সূর্য থেকে বৈদ্যুতিক শক্তি সমৃদ্ধ ক্ষুদ্র কণা যখন বায়ুমণ্ডলে প্রবেশ করে, তখন উত্তর ও দক্ষিণ গোলার্ধের আকাশে তৈরি হয় মেরুপ্রভা। বায়ুমণ্ডলের নাইট্রোজেন এবং অক্সিজেন পরমাণুর সাথে ম্যাগনেটোস্ফিয়ার থেকে আসা কণিকার ঘর্ষণ থেকে এই আলোকছটার সৃষ্টি হয়। পরমাণুর পরিমাণের উপরে রং নির্ভর করে। এবারে নর্দার্ন লাইটসের প্রভাবে জিওম্যাগনেটিক ঝড়ের পূর্বাভাস দিয়েছে যুক্তরাষ্ট্রের মহাকাশ আবহাওয়া বিষয়ক সংস্থা নোয়া। এই ছিল যমুনা আই ডেস্কে সাথে থাকার জন্য ধন্যবাদ।